জুলাই অভ্যুত্থানে গুলি চালাতে নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হচ্ছে আজ, চলবে 11 জুলাই পর্যন্ত। এবং বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন, প্লাবিত 30 গ্রাম। দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। গত 18 জুলাই ফাঁস হওয়া এক রেকর্ড থেকে এই তথ্য মিলেছে এবং ওই কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। জুলাই আন্দোলন দমাতে গুলি করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ওই অডিও এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। আরও জানাচ্ছেন জাবালুন নূর। জুলাই অভ্যুত্থান দমাতে নির্বিচারে গুলি চালায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘ তদন্তকারীদের মতে জুলাই আন্দোলনে অন্তত 1400 জন শহীদ হয়েছে। 5 আগস্ট পলায়নের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশ হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। এমনই একটি অডিও ক্লিপ যাচাই বাছাই করেছে বার্তা সংস্থা বিবিসি ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে। রিপোর্ট থেকে জানা যায়, গত 18 জুলাই ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল রয়েছে। তারা এটিতে এডিট কিংবা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ পাননি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছেন। বিবিসির যাচাই করা ওই রেকর্ড অনুসারে শেখ হাসিনা তার বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানে গুলি করবে বলে নির্দেশ দেন। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বিবিসি রিপোর্ট অনুসারে 1971 সালের মুক্তিযুদ্ধের পর এটি বাংলাদেশে দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতা। চাকরিতে কোটা নির্ধারণের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে তা গণ আন্দোলনের রূপ নেয়। চূড়ান্ত পরিণতিতে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটায়। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে থাকে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছেন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবেই আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে সাংবাদিকদের তিনি কথা বলেন। জনগণ নির্বাচন চায়, তাই যারাই নির্বাচনের পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান মির্জা ফখরুল। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট থাকছে বিস্তারিত। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুস এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্য আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা, আর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রসায়নের শিকার বিএনপি। তার বিচার কিন্তু শুরু হয়েছে। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং
প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়, তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো, এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। এরপর আয়শা মেমোরিয়াল হাসপাতালে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে গিয়ে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু হবে। আজ থেকে 11 জুলাই পর্যন্ত ওয়াশিংটনে এই আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তর এই আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। সকালের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের 7 জুলাই তারিখে 14টি দেশের নেতার কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনা পুনরায় শুরু করছে। বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা ইতিমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। ফেনীতে টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যায় নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 30টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়া জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম উপজেলায়। হঠাৎ পানি বৃদ্ধিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন অনেকে। প্লাবিত গ্রামগুলোর অন্তত অর্ধশতাধিক পরিবারের 133 জন ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয়কেন্দ্রে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিনের টানা বর্ষণে ফেনী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নতুন করে দেয়া হয়েছে বন্যার আশঙ্কা। দর্শক, টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ফেনীর জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যায় প্লাবিত 30টি গ্রাম। ওই দুটি উপজেলার বর্তমানে কয়েক হাজারের অধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সীমান্তবর্তী উপজেলা পরশুরামের এই মুহূর্তে অবস্থান করছেন জেলা পরিষদের স্বেচ্ছাসেবী দলের কোঅর্ডিনেটর জহুরুল ইসলাম পিয়াস। আমরা ভার্চুয়ালি তার সাথে সংযুক্ত হতে চাই। জি জনাব জহুরুল ইসলাম পিয়াস, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি যেখানটাতে রয়েছেন সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আছে আমাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা ভাঙনের সৃষ্টি হয়েছে, বাঁধ ভেঙে গেছে। এই বাঁধ ভাঙনের ফলে হচ্ছে এই মোট 14টা বাঁধ ভেঙেছে এখন পর্যন্ত। আমাদের ফুলগাজী ইয়াতে মিলে 15টা বাঁধ ভেঙেছে। এর মধ্যে এটা হচ্ছে একদম ফুলগাজী বাজারের পাশেই বিশাল একটা দেখতেছি আমরা। স্রোত, প্রবল স্রোত এবং পানি, প্রচুর পরিমাণে বেশি পানি ঢুকতেছে এবং এই পাশের যে ঘরগুলো দেখছেন এগুলা আর যে বাড়িঘর ছিল এগুলা চলে গেছে এবং এই ভিতরে অনেক বেশি এফেক্টেড হচ্ছে। আবার বলা যায় যে বাজারের আশেপাশে গ্রামগুলো যেগুলো আছে অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছে এবং ফুলগাজী যতগুলো মানুষজন নিরাপদে আশ্রয় নিচ্ছে না, আশ্রয় নিচ্ছে না, বাড়িতে এসে করতেছে, যার ফলে কিন্তু দীর্ঘমেয়াদী একটা সমস্যা হতে পারে মানুষজন। কারণ হচ্ছে শহরগুলো কিন্তু ম্যাক্সিমাম ঘরগুলো প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার কারণে আশ্রয় কিন্তু যাচ্ছে না। সচেতনতার জন্য অনেক কিছু করা হচ্ছে, মসজিদের মাইকে করা হচ্ছে, আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কাজ করতেছে। আমরা ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার থেকে আমাদের 5-6টা টিম কাজ করতেছে, কিন্তু কাউকে আমরা আশ্রয় কেন্দ্র সেভাবে নিতে পারছি না। যার ফলে কিন্তু শুকনো খাদ্য এবং সুপেয় পানির অভাব দেখা দিতে পারে শীঘ্রই। এবং কি ভাঙনের ফলে কিন্তু গত রাত থেকে কিন্তু অনেক জায়গায় প্লাবিত বেশি হয়ে গেছে এবং পানি অনেক বৃদ্ধি পাইছে আমাদের এখানে। বলা যায় যে বৃষ্টিও আছে, বৃষ্টিও বন্ধ হচ্ছে না, যার ফলে এখানে যে নদীটা আছে এই নদী ভাঙনের ফলে
প্রচুর পরিমাণে পানি ঢুকছে লোকালয়ে। তো এই হচ্ছে আমাদের ফেনী থেকে এখন পর্যন্ত সর্বশেষ। জি পিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সীমান্তবর্তী উপজেলা পরশুরাম থেকে আমাদের সাথে টানা বর্ষণ উজানের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহির ইসলাম পিয়াস। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকা সহ দেশের 4টি বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। অন্যদিকে সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, জলাবদ্ধতার আরও খবর নিয়ে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। জি বাবুল আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? আশা করি আপনাকে শুনতে পাচ্ছেন। কিন্তু টানা 3 দিনের বর্ষার কারণে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির কারণে কিন্তু খুলনাবাসী সাধারণ যে কাজকর্ম সেই কাজকর্ম স্থগিত হয়ে পড়েছে। বিশেষ জরুরি কাজ ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বের হচ্ছে না। আর খেটে খাওয়া মানুষ কিন্তু যারা রয়েছে, দিন মজুর বিশেষ করে, তারা কিন্তু চরম বিপদে পড়েছে। তারা কিন্তু কাজকর্ম একেবারে কর্মহীন হয়ে পড়েছে। এই খুলনা অঞ্চলে যে ইজি বাইক যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু ঘর থেকে সেরকম বেরোচ্ছে না, এবং যারা চালক রয়েছে, রিক্সা চালক রয়েছে, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। বিশেষ করে কোনো যাত্রী তেমন কিন্তু হচ্ছে না। আর দোকানদাররা যে বিষয়টা জানিয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে একদম তারা বসেই আছে সেই আজ 3 দিন ধরে, সেরকম কোনো কেনা বেচা তাদের হচ্ছে না। উর্মি, আপনাকে একটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম খুলনা আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা যে বিষয়টা জানিয়েছেন যে গেল টানা যে বর্ষা হচ্ছে সেটা কিন্তু আগামীকালও থাকবে, তবে আগামীকালকে কিছুটা মেঘলা কম থাকলেও সারাদিনই আগামীকাল বৃষ্টি থাকবে। হয়তো আগামীকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টি একটু কমতে পারে। এছাড়া খুলনা, মোংলা এবং সমুদ্র বন্দর এলাকায় কিন্তু 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে কিন্তু যে নৌযান রয়েছে সেটা কিন্তু নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। এমনটি ছিল আমার কাছে খুলনার এই বর্ষার সর্বশেষ খবর। উর্মি। জি বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জলাবদ্ধতার খবর নিয়ে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অরিত্র নামের আরও এক শিক্ষার্থী। সকালে কক্সবাজার সমিতিপাড়া উপকূলে মরদেহটি ভেসে আসে। নিহত শিক্ষার্থী বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। এর আগে গতকাল কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে 3 বন্ধু স্রোতের টানে ভেসে যায়। এ সময় পানিতে ডুবে KM সাদনান রহমান সাবাব নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক শিক্ষার্থী। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে দলিল করতে এসে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। গুনতে হচ্ছে মোটা অঙ্কের বাড়তি টাকা। ঘুষ না দিলে করা হচ্ছে নানানভাবে হয়রানি। আর সিন্ডিকেট পরিচালনার অভিযোগ
দলিল লেখক সমিতির কয়েকজন নেতা ও সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম দুর্নীতির বিষয়টি নতুন নয়, যে কারণে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে সাব রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। এরপরও বন্ধ হয়নি দুর্নীতিবাজদের দৌরাত্ম্য। চলতি মাসে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাব রেজিস্ট্রার অফিসে 5,10,000 টাকা মূল্যে একটি জমি রেজিস্ট্রি করতে যান মতিয়ার রহমান ও তার স্ত্রী রাবেয়া খানম, কিন্তু দলিল লেখক খরচ বাবদ 73,000 টাকা দাবি করেন। 5 লাখ টাকার জমি কিনতে 73,000 টাকা কেন? ভুক্তভোগীর সেই প্রশ্নের উত্তরে দলিল লেখক সমিতি ও সাব রেজিস্ট্রারকে এই টাকা দিতে হবে বলে জানান দলিল লেখক খলিল। 76,000 যদিও বাড়তি টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে সাব রেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্টরা বলছেন, দলিল লেখক বাড়তি টাকা নিয়ে থাকলে এর দায় তাকেই নিতে হবে। যদি মৌরি কোনো ভুল করে সেটার দায়িত্ব সাব রেজিস্ট্রার তো শুনি তার কাছে। যদি মৌরি অন্যায় করে তাহলে মৌরি বিপদে পড়বে, কারণ নিয়ম কি যে পে অর্ডার ছাড়া কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। এখন স্যার কি বলছে আপনার এই দেখতে হবে। স্যারের কথাও স্যার তো এখন আপনার কি বলছে জানি না, খুললে কি বলছে সেটাও জানি না। এখন খুললে যে আপনাদের যে টাকা নিল, এখন যে খুলে আপনি স্যারের বেশি নিচে না কম নিচে আমরা জানি দিবি। বিষয়টি নিয়ে আলফাডাঙ্গা সাব রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ দিতে বলে দায় সারেন। আগে কি তথ্য জানতে চান লিখিত আকারে দেন, এই অভিযোগ দিলেই না তাকে আমি ডাকতে পারবো, তা না হলে পরবর্তীতে আমি তাকে ডাকবো। বলেন। ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী দোসর দলিল লেখক মোহাম্মদ আমিরুলের নেতৃত্বে সমিতির নামে প্রকাশ্যে দুর্নীতি চলছে এই সাব রেজিস্ট্রি অফিসে। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, পতিত স্বৈরাচার সরকার গত 17 বছর অসাম্প্রদায়িকের নামে সাম্প্রদায়িককে বেশি প্রাধান্য দিয়েছিল। তখন তারা হিন্দু সম্প্রদায়ের উপরে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে বিএনপির নামে চালিয়ে দিত। রাজধানীর মিরপুর পল্লবী বাউনিয়াবাদ এলাকায় সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন তিনি। সে সময় এসব কথা বলেন। এটাকে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতের অসুবিধা দূর করতে নিজের গ্যারেজ ভেঙে রাস্তা করে দেন স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন। পরে আমিনুল হকের পক্ষ থেকে নগদ 50,000 টাকা উপহার হিসেবে সুমনের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। এবারে প্রবাস সংবাদ। দূরপ্রবাসে গিয়ে অনেকে নিজ প্রতিভায় সমুজ্জ্বল করেছেন দেশের নাম। তেমনই একজন উদয়পুর গ্রামের সন্তান আবুল কাশেম মিয়া। নেদারল্যান্ডস গিয়েও যিনি ভুলে যাননি নিজের সামাজিক কাজ। দেশের মতো নেদারল্যান্ডস গিয়েও নিজের প্রতিভা তুলে ধরেছেন ভিনদেশিদের সামনে। একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশে নিজের কাজের পাশাপাশি ইউরোপের সৌন্দর্য বৃদ্ধিতে ইউরোপিয়ানদের সাথে সামাজিক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। নেদারল্যান্ডসের জনপ্রিয় পত্রিকা দ্য ডেইলি গ্রাফ সহ বেশ কয়েকটি পত্রিকায় এসেছে তার সামাজিক কাজের খবরও। আবুল কাশেম মিয়া বলেন, নিজ দেশের তুলনা কখনোই হয় না, কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এসে একটা ভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়েছে। স্বৈরাচার মুক্ত করতে দেশ জুড়ে চলা উত্তল আন্দোলনের বড় একটা অংশ ছিল রাজধানীর পার্শ্ববর্তী সাভারে, যেখানে তরুণ প্রজন্মের দুর্বল আন্দোলন রূপ নেয় জনস্রোতে। সেই আন্দোলনে অংশ নিয়ে কেউ হারিয়েছেন জীবন, আবার কেউ হয়েছেন পঙ্গু। শাকিল শেখের ক্যামেরায় তাদেরই গল্প তুলে এনেছেন জহিরুল খান লিটন, জানাচ্ছেন কাউসার আহমেদ। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে রাজপথে তখন লাখো ছাত্র জনতা। এমন সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। যন্ত্রণা এখনো আমাকে কাঁদায়, আমার শরীরে এখনো এই কুষ্টিগুলি আছেন। আমি এগুলো অপারেশন করতে গেলে এখন আমি ভয় পাই। এবং 5 আগস্টে আমরা জানি 1200 থেকে 1500 ছাত্র নিহত হয়েছেন। আগামীতে যেন কোনো সরকার এই ধরনের কোনো কাজ না করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করে তাদেরকে যেন এই বিচারে শাস্তি দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে উচ্ছ্বসিত জনতার উপর পুলিশের সেই বড় বড় হামলার কথা তুলে ধরেন ফয়সালের সহযোদ্ধারা। রাস্তা থেকে আমগরের গায়ে গুলি করে গুলিটা যা লাগে ফয়সাল ভাইয়ের গায়ে লাগার পরে মুখের দিকে যাই দেখি রক্ত বেরিয়েছে। ফয়সাল ভাই যায় পড়ে
ওইখানে আমি উঠাতে গেছি, যাওয়ার পরে দেখি আমার গরু লাগছে। অনেকটা আক্ষেপ করে ফয়সালের বাবা বলেন যে স্বপ্ন নিয়ে তার ছেলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে গিয়েছিলেন, সেই স্বপ্ন এখনো ফিকে, বরং ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ তিনি। যখন আন্দোলন আরম্ভ হইলো তখন আমার ছেলে বলে যে বাবা তোমার কয়টা ছেলে? আমি বলি আমার 2টা ছেলে, ছেলেটা বইরা গেল, তুমি আমার ছেলে দাও, আমি কত শত বাধা দিও, আমার ছেলেরা আমি রাখতে পারি নাই। জুলাই যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও স্বীকৃতির দাবি ফয়সাল সহ গণ অভ্যুত্থানে হতাহতদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই অভ্যুত্থানে গুলি চালাতে নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হচ্ছে আজ, চলবে 11 জুলাই পর্যন্ত। এবং বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন, প্লাবিত 30 গ্রাম, দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় ভোগান্তি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।